তো চলো দেখো, আমরা এখন আসছি আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্রগুলো আমরা দেখব। তো দেখো, এখানে আমি অলরেডি সূত্র 3টা লিখে রাখছি। ওকে, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে প্লিজ একটু বলে রাখিও যে ভাই এখানে কোথাও ভুল হয়েছে, একটু আমাদেরকে বোঝান। তাহলে আমি দরকার হলে আরেকটা ভিডিও ওইভাবে আনবো তোমাদের বোঝানোর জন্য এই টপিক নিয়ে। তাহলে দেখো, সূত্র 1, সূত্র 2, সূত্র 3 আমরা আগে দেখবো সূত্র 3টাতে কি বলা হয়েছে, দেন এগুলো নিয়ে আমরা কথা বলবো সামনে একটা চিত্রের মাধ্যমে। ওকে, তো প্রতিটা সূত্রের জন্য একটা উচ্চতা, সেটা কি এই উচ্চতা। ঠিক আছে, তো প্রতিটা ক্ষেত্রে সময়ের একটু ভিন্নতা আসতে পারে, হয়তো বা সময়টা থাকতে পারে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে সময়টা থাকতে পারে, সেটা কোনো ফিক্সডের কোনো বিষয় এখানে আমি দেখতেছি না। তো আশা করি বুঝতে পারবো যখন আমরা বুঝাবো। তাহলে আসো দেখো, সূত্র আগে কি বলা হয়েছে। সূত্র আগে বলা হয়েছে একটা স্থির অবস্থান থেকে, দেখো এখানে কিন্তু একটা, ধরো এটা আমি দাঁড়ায় আছি এখানে, হ্যাঁ স্থির অবস্থান আমি দাঁড়ায় আছি। তো স্থির অবস্থান থেকে উচ্চতাটা কি সেম, উচ্চতা আমি কি বলছি এইচ, অলওয়েজ এইচ থাকবে, সেটা সেম উচ্চতা, তার কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমি, আমার অবস্থানটা স্থির এবং আমার উচ্চতাটা কি ফিক্সড, একই উচ্চতা। আমাকে যদি এখান থেকে ফালাই দেওয়া হয়, এখানে যদি আমাকে ফালাই দিই নিচে, ঠিক আছে, কোনো বাধা নেই, মানে আমি যে একটা বাধা সৃষ্টি করে আসবো পড়বো, এখানে কোনো বাধা আমাকে দিচ্ছে না, আমাকে কেউ ঢিলা মারতেছে না, আমাকে কেউ বাতাস ফালাইতেছে না, আমি অটোমেটিক্যালি এখান থেকে পড়তেছি কোনো বাধা ছাড়া। ঠিক আছে, কোনো বাধা ছাড়া যখন আমি পড়তেছি, তখন বস্তুটা কি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। মানে ধরো টি সময় এইচ দূরত্ব আমি অতিক্রম করব। আমার কথা ক্লিয়ার নাকি? ধরো এখান থেকে আমাকে বিনা বাধায় ফালাই দিচ্ছে নিচে, হ্যাঁ, আমি বিনা বাধায়, হ্যাঁ কোনো বাধা ছাড়াই আমি চলে আসছি কোথায়, এই যে ধরো এখানে এই অবস্থানে আমি চলে আসছি, বিনা বাধায় আমি এই অবস্থানে পড়ে গেছি, এবং এটা কি হয়েছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছি, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছি, তার মানে কি h ইকুয়াল টু টি। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের বিষয়টা দেখি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সূত্র 2। সূত্র 2তে বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে, হ্যাঁ আগের কথাই, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, হ্যাঁ বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়। এখন আগে যে সময়টা ছিল আমাদের, মানে সূত্র আগে সময়টা ছিল নট ফিক্সড, নট ফিক্সড। ওকে, এটা কিন্তু সূত্র আগের জন্য, হ্যাঁ ল 1। তো ল 1 এর জন্য, অর্থাৎ সূত্র একের জন্য আমার টিটা কিন্তু ফিক্সড ছিল না, টিটা ফিক্সড ছিল না, কিন্তু সূত্র 2 এ কিন্তু টিটা ফিক্সড। হ্যাঁ টিটা ফিক্সড কেমন, আমি কোন একটা অবস্থান থেকে বা স্থির অবস্থান থেকে একটা উচ্চতা নিয়ে যখন পড়বো বিনা বাধায়, সময়টা থাকবে কি নির্দিষ্ট, সময়টা থাকবে নির্দিষ্ট, এবং ওই সময়ের জন্য আমি একটা কি ব্যাগ উৎপন্ন করব, আমি কি উৎপন্ন করব, বি ব্যাগ উৎপন্ন। আমি এখান থেকে যখন এখানে পড়বো, তখন সময়টা থাকবে নির্দিষ্ট, আমি নির্দিষ্ট সময় নিয়ে আমি বি ব্যাগ উৎপন্ন করব। ওকে, মানে আমি পড়ে যাচ্ছি, কোনো বাধা ছাড়াই আমি পড়ে যাইতেছি, এবং পড়ে গিয়ে আমি ওইখানে কি একটা সময়, নির্দিষ্ট সময় নিয়ে পড়তেছি, এটা মাথায় রাখবা কিন্তু, নির্দিষ্ট একটা সময় নিয়ে আমি কোথায় পড়তেছি, এখানে পড়তেছি, ওইখানে আমার কোনো বাধা নাই, কোনো বিপত্তি নেই, আমি কোনো বিনা বাধায় আমি পড়তেছি কোথায়, এই বিন্দুতে পড়তেছি, এবং এই বিন্দুতে যখন পড়বো তখন সময়টা থাকবে নির্দিষ্ট, যখন পড়বো তখন আমার একটা ব্যাগ উৎপন্ন হয়ে যাবে, টোটালি কথা হচ্ছে এটা, এবং সেটা কি সময়ের সমানুপাতিক হইতে হবে, মানে সময় যতটুকু হবে, ধরো আমি 5 মিনিট সময় নিয়ে আমি পড়তেছি, এটা কিন্তু ফিক্সড, আমার ব্যাগটাও হবে কি, ধরো ব্যাগটা হলো 45 না সরি, ধরো ব্যাগটা হলো 2.5 মিটার পার সেকেন্ড, সমানুপাতিক। ওকে, তো 5 মিনিটের জন্য যদি এত হয়, তাহলে 10 মিনিটের জন্য কত হবে, 10 মিনিটের জন্য 5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। আমার যদি 1 হয় সময়, ব্যাগ যদি 2 হয়, সময় যদি আবার 2 হয়, তাহলে ব্যাগ কত হবে 4। সময়ে কি টোটালি 1 মিনিটের জন্য যদি 2 হয়, 2 মিনিটের জন্য কত 4 হবে, দ্বিগুণ, সমানুপাতিক। সমানুপাতিক কি তোমরা আসলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি যে সমান সময় বা এক নির্দিষ্ট সময়, সমান সময় না, নির্দিষ্ট সময়ে আমি যখন একটা উচ্চতা থেকে পড়বো, হ্যাঁ উচ্চতাটা কিন্তু ফিক্সড, কিন্তু একই উচ্চতা থাকবে এবং অবস্থান থাকবে স্থির, এই দুইটা কিন্তু আমার একটা জিনিস মাথায় রাখবো তোমরা, এখানে উচ্চতাটা এবং উচ্চতা এবং অবস্থান, এগুলো হচ্ছে ফিক্সড করা।
এগুলো কি ফিক্সড করা। উচ্চতা হচ্ছে তোমার এইচ, আর অবস্থান হচ্ছে স্থির। ওকে, এই দুটো জিনিস কিন্তু ফিক্সড করা। তোমার উচ্চতা কিন্তু কত, এইচ উচ্চতায় থাকবে অলওয়েজ, সূত্রের জন্য অলওয়েজ এইচ উচ্চতায় থাকবে এবং অবস্থান থাকবে স্থির। হ্যাঁ, এই দুটা মাথায় রাখবা ভালো করে। এবং শুধু পরিবর্তন হবে কিসের, মাঝে মাঝে পরিবর্তন হইতে পারে তোমার সময়ের, মাঝে মাঝে পরিবর্তন হতে পারে ব্যাগের, এটাই শুধু কাজ, আর কিছু না। ওকে, তাহলে আমরা সূত্র দিয়ে কি জানছি, যতটুকু সময় নিয়ে সে পড়বে ততটুকু ব্যাগ সে উৎপন্ন করবে। মজা না সুন্দর কথা, যতটুকু সময় সে পড়বে ততটুকু ব্যাগ সে উৎপন্ন করবে। তার মানে কি, একটা আরেকটার জন্য কি মিলবন্ধন। সে যদি মরে যায় সেও মরে যাবে, সে যদি বাঁচে সেও বাঁচবে। তার মানে কি হলো, বি সমানুপাতিক টি। ওকে, খুবই সুন্দর একটা টপিক, বা আমরা সুন্দর করে বুঝলাম এই জিনিসটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরে যদি না বুঝে আবার ভিডিওটা দেখো, আবার রিপ্লাই করে দেখো, আবার বুঝবে ইনশাল্লাহ। আবার না বুঝলে আবার দেখো, 3 নম্বরে বুঝে যাবা ইনশাল্লাহ। সূত্র 3-এ দেখো, সূত্র 3-এ বলেছে আমাদের, সূত্র 3টা বল করে দেখি। সূত্র 3-এ কি বলতেছে, সূত্র 3-এ এটাই বলতেছে উচ্চতাটা সেম থাকবে, অবস্থানটা সেম থাকবে। তার মানে কি, এগুলো ফিক্স, আমি বলছিলাম আগে থেকে, আগের কথা। ওকে, তাহলে দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায়, হ্যাঁ বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা সে অতিক্রম করতেছে তা ওই সময়ের, ঠিক আছে, এই যে দেখো এখান থেকে সে পড়তেছে কিন্তু তার উচ্চতা কিন্তু সেম। তো ধরো এখানে আমি অলরেডি দিয়ে দিছি এই উচ্চতায়, তোমাদের প্রশ্নে বিভিন্ন উচ্চতা দেওয়া থাকতে পারে, 5 মিটার, 10 মিটার, 100 মিটার, 200 মিটার, মানে যেটা যেটা থাকে। ঠিক আছে, তো আমি বললাম যে ওই এত উচ্চতা না বলে আমি এইচ উচ্চতায় বললাম। ঠিক আছে, এইচ উচ্চতায় পড়বে একটা বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধা যখন পড়বে, তখন যতটুকু দূরত্ব সে অতিক্রম করবে সেটা তার সময়ের, যে সময়টা আছে না নির্দিষ্ট সময়, ওই সময়ের বর্গের সমানুপাতিক। আমার কথা বুঝছো? ধরো আমি আরেকটু সুন্দর উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝবে তোমরা। আমি বললাম যে সে এইচ উচ্চতায় পড়তেছে এবং এইচটার মান কত, এইচটার মান ধরো সে 5 মিটার উচ্চতায়, সে 5 মিটার উচ্চতা অতিক্রম করবে 2 সেকেন্ডে। কথার কথা, 5 মিটার দূরত্ব সে অতিক্রম করবে 2 সেকেন্ডে। তাহলে 10 মিটার দূরত্ব সে কতটুকু সময় অতিক্রম করবে, 2 স্কয়ার, মানে কত, 4। এই যে 5 এর জন্য যদি 2 হয়, 10 এর জন্য কত হবে, 4, কারণ কি স্কয়ার, বর্গ। এ যত হবে তার মান হবে টি এর বর্গটা। আমার কথা ক্লিয়ার আশা করি তোমরা। ধরো আরেকটু বলি, আমি ধরো বললাম যে আমি 2 মিটার দূরত্ব আমি 2 মিটার উচ্চতা থেকে পড়ে যাব আমি, তখন আমি সময় অতিক্রম করব তোমার 3 মিনিট। কত মিনিট, আমি 2 মিটার দূরত্ব বা 2 মিটার উচ্চতা থেকে পড়বো কত মিনিট সময়, 3 মিনিট সময়। এখন যদি আমি বলি সূত্রটা যখন দেখাতে যাব, যখন আমি যদি বলি 4 মিটারের জন্য কতটুকু হবে, 4 মিটারের জন্য হবে 3 স্কয়ার, তার মানে কি 9 মিনিট। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে হয়েছে। ঠিক আছে, আমার মনে হয় এখানে কোনো হেজিটেশন থাকবে তোমাদের, আর যদি কোনো হেজিটেশন থাকে তাহলে তোমরা একটা জিনিস কাজ করতে পারো, আমার এই আই বাটনে একটা ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেটা হচ্ছে সমানুপাতিক কি, ব্যস্ত অনুপাতিক কি, এগুলো সম্বন্ধে আমি ওখানে আলোচনা করছি। তো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, সমানুপাতিক কি, ব্যস্ত অনুপাতিক কি। ওকে, তো ওইখান থেকে ক্লিয়ার হতে পারলে তোমরা এগুলো বুঝতে পারবে, না হলে কিন্তু এগুলো বুঝবে না। এটা কিন্তু সমানুপাতিক, আর যখন আমি বলবো ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক কিন্তু ধরো এইচ, এই যে 1/t, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সমানুপাতিকের উল্টাই হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তো তোমরা যারা ব্যস্তানুপাতিক, সমানুপাতিক এগুলো বুঝো না, আমার আই বাটনে তোমার ভিডিওর লিংক দেওয়া আছে, তো ওইখানে আই বাটনে ক্লিক করলে ভিডিও পেয়ে যাবা। ভিডিও ক্লিক করে তোমরা এই সমীকরণের বা সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, এগুলো আমরা এখানে আরো বিস্তারিত ডিটেলস আলোচনা করছি। তো তোমরা এখানে দেখে আসতে পারো, দেখে আসে তোমরা এই ভিডিওটা আবার দেখো, কোনো সমস্যা নেই। তাহলে তখন সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক ওই ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝতে পারবা সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে এখান থেকে ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা এই সূত্র 3টা বুঝতে পারছো। আমরা এখন যাব এই সূত্র 3টা দিয়ে কিভাবে তোমরা সমীকরণ তৈরি করবা, ওটা আমরা দেখবো। চলো তাহলে আমরা ওই সমীকরণে ঝাঁপিয়ে পড়ি এবং চেষ্টা করবো আজকের মধ্যে শেষ করে দিতে ইনশাআল্লাহ। চলো তাহলে দেখা যাক কি করা যায়। তো ভাই লোক দেখো, আমরা অলরেডি চলে আসছি পরন্ত বস্তুর সমীকরণের জন্য।
তো এইখানে আমরা জানবো পড়ন্ত বস্তুর সমীকরণগুলো কি কি আছে সেগুলো জানবো এবং দেখবো, দেন ওইগুলো নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল সলভ করবো, অনেকগুলো ম্যাথমেটিক্স অনেকগুলো আছে। তো এখানে অনেকগুলো আমরা সূত্র পাবো, যেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সমীকরণ। এখান থেকে আমরা অনেকগুলো গাণিতিক প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে আমি সুন্দর করে কিন্তু একটা চিত্র আঁকছি তোমাদের বোঝানোর জন্য, এবং এই সাইড দিয়ে কিন্তু গতির সূত্রগুলো আমি একটু লিখে দিলাম, কারণ কি এই যে সূত্রগুলা এগুলো কিন্তু গতির সূত্রের সাথে কি যুক্ত আকার, সংযুক্ত আকার আছে, শুধু কিছু ডিফারেন্ট টাইপের অনেকগুলো জিনিস ঢুকছে যার কারণে এটা আসছে। তো দেখো প্রথম কথা হলো যে আমরা সব সময় মনে রাখবো যখন কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিব বা নিচ থেকে উপরের দিকে আমরা ছুঁড়ে মারবো, তখন কিন্তু আর যে দূরত্ব এস, দূরত্ব না, ত্বরণ যে এ আছে সেটা আর কাজ করবে না। কথা ক্লিয়ার? তখন ত্বরণ এ আর কাজ করবে না, তখন কাজ করবে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। ঠিক আছে? কারণ তখন আমরা কি করব, অভিকর্ষজ বলের সাপেক্ষে আমরা কাজগুলো করব, যার কারণে আমাদের অভিকর্ষজ ত্বরণ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? কখন কাজ করতে হবে অভিকর্ষজ ত্বরণ নিয়ে? যখন কোনো বস্তুকে তুমি উপর থেকে নিচে ফালাবা, পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, এই দুইটা জিনিস নিয়ে তুমি কাজ করবা পড়ন্ত বস্তু সমীকরণ, এবং এই দুইটা জিনিস নিয়ে কাজ করবা তুমি অভিকর্ষজ ত্বরণের মানের ক্ষেত্রে। ওকে, তাহলে এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমাদের এর পরিবর্তে হবে জি। ওকে, এর পরিবর্তে হবে জি এবং এস এর পরিবর্তে হবে এইচ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, এর পরিবর্তে যেখানে গতির ক্ষেত্রে ছিল এ ত্বরণ, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেখানে এ হয়ে যাবে কি জি এবং এস হয়ে যাবে এইচ। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। আমরা তাহলে কিভাবে একটা সূত্রকে দেখবো বা একটা সূত্র তৈরি করব সেটা দেখি আজকে। ওকে, তাহলে তুমি দেখো একটা বস্তু আমি এই গাছের এই জায়গায় রাখছি, যখন তাকে আমি এখানে রাখছি তখন তার একটা ব্যাগ থাকবে না? অবশ্যই থাকবে, সেটা কি আদি ব্যাগ। এবং তখন যদি আমি তাকে ওই উপর থেকে নিচে ফেলে দিই, তাহলে এখানে একটা উচ্চতা নিয়ে তাকে ফেলাইতেছি, উচ্চতাটা কি এইচ উচ্চতা। ওকে, এবং যখন সে নিচে পড়বে একটা অবস্থানে সে পৌঁছে যাবে গা, তখন সেখানে সে একটা ব্যাগ উৎপন্ন করবে, আর সেই ব্যাগটা হচ্ছে শেষ ব্যাগ। আশা করি তোমরা সকল উপাদান নিয়ে বুঝে গেছো। আর এগুলোর যে একক মাত্রা, এগুলো হুবহু একবারে হুবহু গতির সূত্রগুলার একক এবং মাত্রার অবিকল। ওকে, কোনো চেঞ্জ নাই এখানে। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখন আমরা যাব সূত্রগুলো কিভাবে দেখা যায়। দেখো আমি আগে বলছি কোন একটা বস্তুকে, ধরো এটা এ অবস্থান, এটা বি অবস্থান, কোন একটা বস্তুকে এ অবস্থান থেকে একটা ব্যাগ উৎপন্ন করে এইচ উচ্চতায় বি অবস্থানে যখন ফেলে দিব, তখন সূত্রটা কি আসতে পারে। সূত্রগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে বি, এই সূত্র সেম, এই সূত্র ভালো করে দেখা, কিন্তু এটা যে সূত্র সেম সূত্রগুলো আমি এখানে লিখবো, শুধু কিছু পরিবর্তন আসবে। কোথায়? এই যে। ওকে, তাহলে দেখো বি বির মতো আছে, হ্যাঁ বি বির মতো আছে, ইউ ইউর মতো আছে। কি বলছিলাম, এখানে এ আছে, কি বসবে? জি, এই তো জি, এবং এটা হচ্ছে টি, যেমন সামনে বসবে বি ইকুয়াল টু ইউ প্লাস জেড জিটি। আশা করি তোমরা বুঝছো এই জিনিসটা। পরের জিনিসটা দেখো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, এখানে এ আছে, এর জন্য কি জি, এস এর জন্য কি, এস এর জন্য এইচ, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এখন পরটা যে এস, এস মানে কি এইচ। ঠিক আছে, তারপরে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এর পরিবর্তে কি বসবে জি, জিটি স্কোয়ার। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। শেষ, আমাদের এই সূত্রগুলো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর সূত্র। তো ভালো করে খেয়াল করো, এগুলা কিন্তু পড়ন্ত বস্তুর সূত্র। এগুলা কি পড়ন্ত বস্তুর সূত্র। তোমরা এগুলো বুঝতেই পারতেছো, এখানে ডিফিকাল্টের কিছু আর নাই। এটা কখন প্রযোজ্য হবে, যখন কোনো বস্তুকে তুমি একটা উপরে থাকা অবস্থিত একটা বস্তুকে তুমি নিচে ধাক্কায় ফেলে দিবা, তখন এই সূত্রটা প্রযোজ্য হবে। এই সূত্রগুলো তখন আসবে। বা কোনো একটা উচ্চতা থেকে তুমি কোনো বস্তুকে ফালাইতেছো বা নিক্ষিপ্ত করতেছো, নিক্ষিপ্ত ক্ষেত্রে বুঝতে হবে। আমাদের সূত্রগুলো আসলে বুঝতে পারছি এই পর্যন্ত। কোত্থেকে আসছে সূত্রগুলা, কিভাবে হয়েছে বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখবো যে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, কি বস্তু, পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন সূত্রগুলো আসতে পারে সেগুলো আমরা আজকে দেখবো। ঠিক আছে, দেন আমাদের বেসিক ওখানে ক্লিয়ার হবে আশা করি ইনশাআল্লাহ।
দেন আমরা যাবো গাণিতিকে। ওকে, তাহলে চলো আমরা যাই এখন পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর মধ্যে পার্থক্যটা কি ওটা দেখবো। চলো আসো। তো দেখো এখানে আচ্ছা খেয়াল করো তোমরা, আমি পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু দুইটা টপিক নিয়ে আসছি। এই টপিক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক হেজিটেশন সৃষ্টি হয়, অনেক কি হেজিটেশন সৃষ্টি হয়, যেটা কি কখন পড়ন্ত বস্তু কখন নিক্ষিপ্ত বস্তু, আমি সমীকরণটা দিয়ে কিভাবে বুঝবো যেটা পড়ন্ত বস্তুর সূত্র ফেলাবো নাকি নিক্ষিপ্ত বস্তুর সূত্র আমি ফেলবো এখানে। ভাই এত কিছু তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু অনেক প্রেসারে পড়বা। এর থেকে বেটার কি আমরা সূত্রগুলো ভালো করে বুঝে নিই, কখন হবে সূত্রগুলো ইউজ করতে পারবো আমি সঠিকভাবে, ওইটা বুঝতে পারলে আমাদের জন্য কোনো প্রবলেম ফেস করতে হবে না। তাহলে প্রথম ক্ষেত্রে খেয়াল করো, পড়ন্ত বস্তু আলোচনা করবো, তারপর নিক্ষিপ্ত বস্তু। তো পড়ন্ত বস্তু থেকে আমি নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলা তৈরি করব। পড়ন্ত বস্তু খেয়াল করো, তুমি ধরো একটা গাছ, সেটা এইচ উচ্চতায় আছে, একটা গাছ সে এইচ উচ্চতায় তুমি একটা বস্তুকে রাখছো, একটা গাছের এইচ উচ্চতায় তুমি একটা বস্তুকে রাখছো। ওই বস্তুটাকে তুমি যখন এইচ উচ্চতায় নিচের দিকে ফেলে দিবা, কোথায় নিচের দিকে ফেলাই দিবা, তখন সেটা কি পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে নাকি কেন্দ্রের বিমুখে যাবে? অবশ্যই কেন্দ্রের দিকে। এই যে একটু ভালো করে খেয়াল করো, আমি এই কলমটাকে রাখলাম এভাবে, মার্কারটাকে ছেড়ে দিলাম, কোন দিকে গেছে? নিচের দিকে। তো এখানেও সেম অবস্থা কাজ করতেছে। এই যে বস্তুটা এম্পরের, সেটাকে আমি ছেড়ে দিয়েছি, সে চলে আসছে কোথায়? পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসছে। ঠিক আছে, যেটা অভিকর্ষীয় ত্বরণের দিকে নাকি বিপরীতে কে বলতে পারবা? অবশ্যই অভিকর্ষীয় ত্বরণ বা জি এর দিকে, জি এর দিকে। তো আমি যদি বলি ভাই তুমি আমার কাছে আসো, আমি তারে এদিকে টানতেছি, এদিকে টানতেছি, সে যদি আমার দিকে চলে আসে তাহলে তো ভালো, আমার শক্তি কম খরচ হইলো, বা আমি পজিটিভ সাইডে আসি, তাই না? সে যদি অন্য দিকে জায়গা, আমার বিপরীতে জায়গা, সে তো নেগেটিভ হবে। তার মানে কি জি এর দিকে মানে কি পজিটিভ। তাহলে এখানে যে চিহ্নগুলো দেখতেছো, জি এর মানটা হবে কি, আচ্ছা আরেকটা বলে দিই, জি এর মানটা হবে তখন পজিটিভ, জি এর মানটা হবে তখন পজিটিভ। তাহলে আমাদের পড়ন্ত বস্তু সূত্রগুলো আমি বুঝতে পারছি, একটু আগে বুঝেছি, এখনো বুঝতে পারতেছো কিভাবে আসছে। ওকে, তাহলে দেখো নিক্ষিপ্ত বস্তু, তুমি একটা অবস্থানে অবস্থিত আছো, ভূমিতে অবস্থান করতেছো। এখন সেখানে তোমার একটা বস্তু তোমার হাতে দিলাম আমি, বড় একটা বস্তু, সেটাকে তুমি একবারে ঢিল্লা মারলা, কি ঢিল্লা মারলা, যে একটা গাছে আম আছে, ওই আমটা কি করবা? ফালানোর জন্য। কারণ নিক্ষিপ্ত বস্তু তখনই তো কাজ করবে, তাই না? তুমি একটা বস্তুকে নিক্ষেপ করতেছো কোথায়? একটা আমের দিকে, একটা গাছের আমের দিকে, সেটা কত উচ্চতায়? সেটা হবে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়। এখন ভাই তোমার অভিকর্ষজ ত্বরণ কাজ করে কোন দিকে? তোমার জি এর পৃথিবীর কেন্দ্রের দিকে না? পৃথিবীর কেন্দ্রের কোন দিকে? এদিকে। তুমি মারতেছো এর উল্টা দিকে। তুমি কি ঠিকই যেতেছো না উল্টে যেতেছো? উল্টে যেতেছো। তার মানে কি জি বলতেছে ভাই তুমি এদিকে আসো, কিন্তু তুমি বলতেছো না আমি ওই দিকে যাবো। তার মানে কি হলো? জি এর মানটা নেগেটিভ, জি এর মান বিপরীত আছে, এই জন্য জি এর মান নেগেটিভ। তাহলে আমি যদি এখানে জি এর মানগুলো নেগেটিভ 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 বসাই দিই, তাহলে কি সূত্রের পরিবর্তন ঘটবে না? অবশ্যই ঘটবে। তাহলে দেখি সূত্র পরিবর্তনগুলো কি আসতেছে। বি ইকুয়াল টু ইউ জিটি। তাহলে ভাই বলো তো জির মান কি নেগেটিভ না? এখানে এখানে জির মানটা পজিটিভ আছে, আমি যদি নেগেটিভ বসে দিই তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে না? সিম্পল, সেটাই সূত্র হয়ে গেছে। পরের সূত্রটা খেয়াল করো, জি এর মান মাইনাস, কিন্তু এটা মনে রাখবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, সরি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে 2gh টা সুন্দর করে বসাই দিলাম। জি যেহেতু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার 3 নাম্বারও সেম। এটা তো তোমরাই বুঝতে পারবা কি বলতে চাইতেছে এখানে, h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার। তো জির ক্ষেত্রে এই সূত্রটা সেম, এটাই থাকবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা অত লাগে না, এই তিনটা সূত্র মার্ক করা আর কি খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ভালো করে বুঝতে পারতেছো নিক্ষিপ্ত বস্তু কখন আর পড়ন্ত বস্তু কখন, এই নিয়ে যখন গাণিতিক করবো তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের বেসিকগুলো যেহেতু ক্লিয়ার হইতেছি আমরা এখানে, সেহেতু বেসিক যদি ক্লিয়ার থাকে, যে কোনো ম্যাথ আমি তোমাদেরকেই দিই না কেন তোমরা সলভ করতে পারবা খুবই সিম্পল ওয়েতে। সেটা সিম্পল ওয়েতে কীভাবে সলভ করবো সেটা আমরা গাণিতিকে দেখবো ইনশাল্লাহ। তো দেখো তাহলে আমরা বুঝতে পারলাম পড়ন্ত বস্তু কি এবং নিক্ষিপ্ত বস্তু কি, নিক্ষিপ্ত বস্তু কোথেকে আসছে, কেন নিক্ষিপ্ত বস্তু সূত্রটা আসছে, ওইটাও আমরা দেখছি। কারণ তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, তখন যদি প্রশ্ন করি পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু এই দুইটা জিনিসের মধ্যে তোমার পার্থক্য কোথায়, পার্থক্য কোথায়? পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে জি অভিকর্ষজ ত্বরণ, জি অভিকর্ষজ ত্বরণে। হ্যাঁ অবশ্যই ভাই অভিকর্ষজ ত্বরণে। ভাই কিভাবে? ভাই আবার মাত্র তোমাদেরকে বুঝাইলাম যে কিভাবে অভিকর্ষজ ত্বরণ হলো। তোমার অভিকর্ষজ ত্বরণ কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে, বা পৃথিবীর কেন্দ্রের দিকে, তখন তুমি বস্তুটাকে, তুমি বলতেছো আমার কাছে আয়, তুমিও আসতেছো আমার কাছে, তাহলে পজিটিভ। তুমি বলতেছো আমার কাছে আয়, কিন্তু তোমার
কি বলতেছে, ও যাচ্ছে নাকি উল্টা দিকে, তো পজিটিভ কেমনে হইলো, দিকের বিপরীত গেল না, তো দিকের বিপরীত মানে কি জি এর মানটা বিপরীত, তো জি এর মান কোনো কিছু বিপরীত মানে কি উল্টা মাইনাস, এই জন্য জি এর মানটা মাইনাস, যেহেতু এখানে সবগুলা প্লাস হয়ে গেছে মাইনাসে। তাহলে নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এতটুকু ক্লিয়ার যে কখন নিক্ষিপ্ত বস্তু আমরা ইউজ করব, কখন পড়ন্ত বস্তু ইউজ করব, দুটো জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে পড়ছি। ওকে, এই ক্লাসে আমরা আমাদের পড়ন্ত বস্তুর গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আর প্রথমে বলে রাখতেছি, বাইরের যে সাউন্ড, তার জন্য আমি খুবই খুবই দুঃখিত। কিছু সাউন্ড হচ্ছে আমাদের বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এই জন্য একটু সমস্যা। তো যে এগুলোকে তোমরা ভালো অ্যাক্সেডে আমরা আমার পড়ার দিকে আসি। তো খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দিছি যেটা তোমরা পড়ন্ত বস্তুর সকল সূত্র ধরে আসতে পারবে। ওকে, তো দেখো, 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দেওয়া হলো। এখানে ছেড়ে দেওয়া বলতে বুঝেছে কোনো বাধা ছাড়া, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু মনে রাখবো তোমরা। তো 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দেওয়া হলো, তখন তার বি কত, মানে ব্যাগ কত আমাকে এখানে বলছে। তো চলো আমরা তাহলে এটা শুরু করি আনসার করা। আমাদেরকে বলতেছে বি বের করার জন্য। আমি তোমাদেরকে আগের ক্লাসে বলছি, যখন তোমাকে প্রশ্ন দেওয়া হবে তোমরা তথ্যগুলো আগে কালেক্ট করে নিবা। এখানে উচ্চতা দেওয়া আছে, সেটা কি এইচ 50 মিটার। তোমার এখানে যেহেতু বস্তু পড়তেছে, একটা উচ্চতা নিয়ে পড়তেছে, তখন তার ত্বরণ কত হবে, অভিকর্ষের ত্বরণ, এটা ফিক্সড, সেটা হচ্ছে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা কিন্তু এটা ভালো করে মনে রাখো, প্রতিটা ক্ষেত্রে অভিকর্ষের ত্বরণ জি এর মান 9.8, এটা কিন্তু আদর্শ মান হিসেবে ধরা হয় 9.81 আর কি, তো আমরা এখানে 9.8 ধরলাম। ওকে, তো জি এর মানটা হয়ে গেল, এইচ এর মানটা হয়ে গেল, বি এর মানটা হয়ে গেল, ইউর মান কত রে ভাই, ইউর মান তো 0, কারণ সে একটা অবস্থান থেকে স্থির ছিল, সেখান থেকে পড়তেছে, তার মানে ইউ কত 0। আমাদের তথ্যগুলো আমরা পেয়ে গেছি, এখন আমরা শুধু সূত্রটা বসাবো। এখন কোন সূত্র এখানে পড়ে আমাকে কি বলতে পারবা, কোন সূত্র এখানে পড়ে আমাকে কি বলতে পারবা। সুন্দর একটা সূত্র কিন্তু এখানে আসে, সেটা কি বি স্কয়ার, আমরা এই প্রবলেমটা সলভ করছি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার 2gh। এখন আমাকে বলো এখানে প্লাস বসবে না মাইনাস বসবে, অবশ্যই প্লাস, কারণ কি কোনো বস্তুকে আমি উপর থেকে ছেড়ে দিতেছি, তাহলে পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তু মানে কি পজিটিভ। তো শুধু মান বসাবো, দেখো ইউর মান 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান 50, তাহলে 50 দুগুণে 100, 100 গুণ 9.8 980, 980। আর এখানে ছিল বি স্কয়ার, তাহলে বি ইকুয়াল টু হবে রুট ওভার 980। ওকে, রুট ওভার 980, তার মানে কত হবে, এটাকে যদি আমরা রুট ওভার করি, তাহলে এটার মান কত হইতে পারে, আমরা যদি রুট ওভার করি এটাকে 980, 31.3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বি এর মান, এই আমাদের আনসার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। তাহলে আমরা খুবই ক্লিয়ার এখান থেকে যে তথ্যগুলো আমরা কালেক্ট করলাম, দেন সূত্রতে বসাই দিলাম, আমাদের হয়ে গেল আনসার। ওকে, আমি আরেকবার বলছি, বাইরের সাউন্ডের জন্য বা বাইরের নয়েজের জন্য আমি অনেক অনেক দুঃখিত। পরে আমরা পরের টপিকটাতে আসি, সেটা হচ্ছে পরের টপিকটা, পরের ম্যাথটাতে আসি। বি ইকুয়াল টু দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে ভূমিতে ফেলে দিলে, হ্যাঁ ফেলে দিলে বস্তুটি 5 মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন করে, আর উচ্চতা কত, মানে আমি কত উচ্চতা তাকে কি করতেছি, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে ফেলে দিলাম, আর সেটা আমরা বের করব। তাহলে আগের কথাই, ইউর মান দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড, তোমার বি এর মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, তোমার জি এর মান তো আমরা আগে থেকে জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ এর মানটা আমাদের কি বের করতে বলছে রে ভাই, সূত্রটা তো কি, সূত্র সেম এইটাই, সূত্র সেম এইটাই, বাস বসাই দিব, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। যেহেতু এটা পড়ন্ত বস্তু, আমরা একবার নো হেজিটেশন আমরা এখানে সুন্দর করে সূত্রগুলো শুধু বসাই দিব আর মানটা বসাবো। তো বি এর মানটা আমরা জানি, আমাদেরকে এইচ এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা প্রথমে কি করব, এইচ এর মানটা আলাদা করে নিব। তো এইচ ইকুয়াল টু আমি ডিরেক্টলি লিখে দিই, তোমরা যদি না বুঝো একটু বুঝে নিও ভালো করে, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। ওকে, এটা কেমন আনছো বুঝছো আশা করি। শুধু এখন মান বসাবো, বি স্কয়ার মান কত 5 হোল স্কয়ার, আর ইউ স্কয়ার মান কত 2.5 হোল স্কয়ার, আর 2 গুণন 9.8, শুধু মান বসাই এখন দিলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে আমাদের মানটা, দেখি আমাদের মানটা কত আসে, 0.95, আমাদের এইচ এর মানটা আসছে 0.95 মিটার।
এটা আমাদের आंसर। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা করব, ওরা করে দেখি আমরা। সি বলছে 80 মিটার উচ্চতায় পড়ন্ত একটি বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড হলে, ঠিক আছে, ইউ এর মান কত? আমাদেরকে এটা বের করতে বলছে। চলো আমরা এটা মুছে দিয়ে করি। এটা তো হয়তো তোমরা করছো, হাতে স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা, যেটা ভালো মনে করো। তাহলে আমরা দেখি, পরটা করে দেখি কেমন ম্যাথটা। তাহলে খেয়াল করো ভালো করে, 80 মিটার তার মানে কি, তোমার এখানে এইচ দেওয়া আছে 80 মিটার, তোমার জি তো তুমি জানো 9.8, তারপরে তোমার শেষ ব্যাগ দেওয়া আছে বি, মানে দেখো বস্তুটা কিন্তু পড়ে গেছে, পড়ে গেছে এত ব্যাগ উৎপন্ন করছে কিন্তু, তার মানে কি 20 মিটার পার সেকেন্ড শেষ ব্যাগ। তোমাকে ইউ বের করতে বলছে ভাই, সেম আগের সূত্র। এখন বলতে পারো যে ভাইয়া আপনি এক সূত্র দিয়ে কেন এতগুলো করতেছেন, এই অন্য সূত্র দিয়ে করতে পারো না? ভাই সবগুলো সূত্র তুমি ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা সূত্রের মাধ্যমে অনেকগুলো টপিক বা অনেকগুলো টাইপ বুঝিয়ে দিচ্ছি এখানে, যার কারণে তোমরা যে সামনে কোনো প্রবলেম এরকম এটা বের করতে বললে ওইটাও করতে বললে তোমরা যেন করতে পারো খুব ইজিলি। তো আমি ওইটার জন্যই করে দিতেছি বিষয়টা। ওকে, তাহলে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, সূত্র আগেরটাই আমাদেরকে ইউ বের করতে বলছে, তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 2gh। এখানে তো আচ্ছা, আমাদের মানটা হয়তো একটু বেশি হয়ে গেছে, কারণ মানটা একটু কমাই দিই। ওকে, এখানে 0. এখানে আমরা উচ্চতা দেব 0.80 মিটার। ওকে, একটু ভুল হয়েছে, এটার জন্য দুঃখিত। তো দেখো আমরা মানগুলা বসাই দিলে, সুন্দর করে বসাই দিলে আমাদের আনসার চলে আসবে 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 0.80। জাস্ট শুধু মানগুলা বসাই ক্যালকুলেট করো, হয়ে যাবে। দেখি আমরা ক্যালকুলেট করে দেখি আমাদের আনসার কত আসে। 2 গুণন 9.8 গুণন, হ্যাঁ পাইলাম 384.32। ইউ স্কোয়ার সমান 384.32। এটা যদি আমরা ডিরেক্টলি রুট করে ফেলি তাহলে কত আসে দেখি আমাদের মান। 19.6, ইউ এর মান আছে 19.6 মিটার পার সেকেন্ড, হচ্ছে আদি বেগের মান। তো ব্রাদার লোক, তোমরা এতটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে পড়ন্ত বস্তুর সূত্রগুলো দিয়ে আমরা কিভাবে গাণিতিক সলভ করলাম, তোমরা খুবই ক্লিয়ার এই বিষয় নিয়ে। এখন আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে কিছু আলোচনা করব, ওইগুলা দেখি চলো। তাহলে নিক্ষিপ্ত বস্তু একটা গাণিতিক প্রবলেম সলভ করি, দেন আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। তাহলে চলো। তো বন্ধুরা খেয়াল করো, আমরা অলরেডি চলে আসছি নিক্ষিপ্ত বস্তুর যে গাণিতিক প্রবলেমগুলো এগুলো সলভ করতে। আমি এখানে সুন্দর করে 4টা প্রবলেম দিয়েছি। এই 4টা প্রবলেম থেকে তুমি নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রগুলো সুন্দর করে তোমরা গুছাই নিতে পারবা। মানে এই টাইপের যেমনই প্রশ্ন আসুক বা নিক্ষিপ্ত বস্তুর থেকে যেমনই প্রশ্ন আসুক তোমরা আনসার করতে পারবে ইনশাল্লাহ। আমি এইভাবে এই প্রশ্নগুলো বানাইছি। তো দেখো ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন একটার সাথে আরেকটা কানেক্টেড, তো তুমি একটা ফালাই আরেকটা করতে পারো না। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে t করে 10 সেকেন্ড এবং একটি দালান দেওয়া আছে। হ্যাঁ, দালানের উচ্চতা 30 মিটার দেওয়া আছে এবং সেটা এ অবস্থান থেকে বি অবস্থানে আমি তার উচ্চতা দিয়ে দিলাম, এবং সেটা হচ্ছে m বড় একটা বস্তু এখানে আছে, ঠিক আছে, যেটা কাউন্টেবল না আপাতত m। এরকম থাকি বুঝছে। m বড় একটা বস্তু দেওয়া আছে এখানে, তো যেটা কাউন্টেবল না আর কি আপাতত এখন। তো খেয়াল করো, প্রথম প্রশ্ন বলা হয়েছে কত বেগে এ বস্তুটি এ থেকে, হ্যাঁ, এ থেকে বি তে পৌঁছাবে, কত বেগে। তার মানে এখানে বুঝাইতেছে যে আদি বেগটা কত তার। এখন তোমরা আমাকে বলো এটা কি পড়ন্ত বস্তু না নিক্ষিপ্ত বস্তু? অবশ্যই নিক্ষিপ্ত বস্তু, বলেই দিছি। যার কারণে এখানে সবগুলো কি আসবে, মাইনাসে চলে আসবে মানগুলাতে, মানে সূত্রগুলাতে। তো দেখো কত বেগে বলতেছে আমাকে, মানে আমাকে ইউটা বের করতে বলছে। আমরা এটা আসি, আমাদেরকে ইউ বের করতে বলছে এখানে। হ্যাঁ, তো বস্তুটি এ থেকে বি তে পৌঁছাবে, উচ্চতা দেওয়া আছে অলরেডি, এইচ ইকুয়াল টু কত 30 মিটার। তোমার সময় দেওয়া আছে t ইকুয়াল টু 10 সেকেন্ড।
আর জি তো জানো 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা তথ্যগুলো লিখে ফেলছি এক সাইড দিয়ে। আমরা এখন গাণিতিকটা সলভ করব। আসো, আমাদেরকে বের করতে বলছে কত বেগে, ঠিক আছে? তো এখানে ইউ কেন জিরো দিলাম আমি, সরি, কত বেগে আমাকে ইউটা বের করতে বলছে। তো এখানে সূত্রটা কোনটা আসে একটু ভালো করে খেয়াল করো তো, অ্যানালাইজিং করলে তো তোমরা ভালো করে খেয়াল করো, বুঝতে পারলে কিন্তু সূত্রটা বসানো এত কঠিন হয়। সূত্র তিনটার মধ্যে কোনটা বুঝতে পারে আমি বলে দিতেছি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন যদি করো তুমি, এইচ এর মানটা দেওয়া আছে 30, হ্যাঁ, ইউর মানটা দেওয়া বের করতে বলছে তোমাকে, ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই মাইনাস হাফ জিটি স্কোয়ার হাফ গুণন 9.8 গুণন, টির মানটা 10 সেকেন্ড না, টির মানটা 5 সেকেন্ড হবে, গুণে দিয়ে দিছি 5 সেকেন্ড, টির মানটা হবে 5 সেকেন্ড। ওকে, করে দিলাম, তো 5 স্কোয়ার। ওকে, তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো বা এখানে ক্যালকুলেশন করার পরে এখানে আসবে কি 30 যোগ এটাকে যদি করো তাহলে আসবে 4.9 তাহলে 122, 122.5 ইকুয়াল টু ইউটি। তো এখানে লাস্ট পর্যন্ত ইউ সমান আসবে, তোমরা হিসাব করে দেখবা। তো এখন তো সময় লস হবে অনেক, আমি ডিরেক্টলি করে দিতেছি 3.5 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমাদের আনসার। ইউ এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে ফুল ক্লিয়ার, তোমরা জাস্ট মানগুলা বসায়া ম্যাথ করে নিবা, এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। ওকে, তো আমাদের প্রথম প্রবলেম সলভ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় প্রবলেম আসি। দ্বিতীয় প্রবলেম হচ্ছে কত বেগে বস্তুটি বি অবস্থানে পৌঁছাবে। কত বেগে, মানে এখান থেকে যাত্রা শুরু করছে এত বেগে, কত বেগে সে বিতে পৌঁছাবে। ওকে, তুমি একটা বস্তুকে ঢিলা মারলা, তো এখান থেকে ঢিলা মারা পরে সে এখানে আসবে, তো এখানে এসে সে কত বেগে পৌঁছাবে। হ্যাঁ, মানে আমাদেরকে এখানে বিতে বলছে বি বের করতে। ইউর মানটা আমরা এখান থেকে পাইছি কত, 3.5 মিটার পার সেকেন্ড। আমরা জি এর মানটা জানি, লেখা লাগবে না বারবার, এখান থেকে আছে। টি এর মানটা আমরা জানি, সেটা হচ্ছে 5 সেকেন্ড। তো আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। এইচ এর মানটাও ধরো আছে এখানে, এইচ এর মানটাও আছে 30 মিটার। তো এগুলা ইউজ করে আমাদেরকে বলছে বি বের করতে। তো বি এর জন্য সূত্র তো আছেই দুইটা, মোটে মিলে বলতে গেলে। তো বি স্কয়ার টু ইউ প্লাস 2gh। আরেকটা আছে তোমার, আমি যদি সহজ ভাষায় ইউজ করতে চাই সেটা হচ্ছে বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাই না? তো এই সূত্রটা তুমি যদি ইউজ করো, তোমার এখানে এর মান ইউর মধ্যে দেওয়া আছে 3.5, বেশি হয়ে যায়, বলা জিনিসটা চলে গেছে। তো এখানে তোমাদের সকল তথ্য দেওয়া আছে, হ্যাঁ, প্রশ্ন মোতাবেক সকল তথ্য দেওয়া আছে। আমরা এখন কোন সূত্রটা ইউজ করতে পারি? সুন্দর একটা সূত্র, সেটা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। ওকে, তো আমরা এই সূত্রটা বসাইয়া আমরা আমাদের ম্যাথটা করে ফেলবো। তো খেয়াল করো ভালো করে, এখানে ইউর মান দেওয়া আছে 30.5 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 9.8, এইচ এর মান 30। বাস, এটা যদি ফুললি ক্যালকুলেট করো তুমি, তোমার বি স্কয়ার মান আসে 342.25। এটাকে যদি তুমি বি করো, মানে রুট করো, তাহলে কত আসবে? 18.5। তো তোমার বি এর মানটাও আমরা পেয়ে গেলাম 18.5। ওকে, খুবই সিম্পল ওয়েতে আমরা করে ফেললাম, শুধু বসালাম আর অঙ্ক করে ফেললাম, বাস এতটুকুই আমাদের কাজ ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। তো খেয়াল করো, পরের প্রশ্নটা বলছে যে 6 সেকেন্ড পর বস্তুটি বি অবস্থানে পৌঁছলে তার এজ কত হবে। মানে 6 সেকেন্ড পরে বস্তুটা এখান থেকে এই বি অবস্থানে পৌঁছালে তার উচ্চতা কতটুকু হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তো সুন্দর কথা হবে, আমাদের টি দেওয়া আছে এখানে 6 সেকেন্ড, এজ আমাদেরকে বের করতে বলছে। আমরা ইউ জানি 3.5
মিটার পার সেকেন্ড, এই যে আমরা পাইছি কিন্তু এ থেকে আমরা পাইছি কিন্তু। ওকে, তো আমাদের জি তো জানা আছে, এটা লেখা লাগবে না। সূত্র কোনটা, সূত্র ইজিলি তোমরা বুঝতে পারছো কোন সূত্রটা আমি বলতেছি এখানে, h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো বাস এটা বসাবা আর মান শুধু এমনি এমনি অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখো ইউর মান কত এখানে 30.5 গুণন টির মান 6, ওকে, মাইনাস হাফ ইন্টু 9.86 স্কোয়ার। তাহলে টোটাল যদি ক্যালকুলেট করো তাহলে তোমাদের মান আসবে 6.6 মিটার সামথিং, এমন কিছু একটা আসবে, যদি ভুল না হয় তোমরা একটু মিলাই দেখবা। এটাই হচ্ছে আনসার। ওকে, এটাই হচ্ছে আনসার। আমাদের সি এর আনসারটাও হয়ে গেল। এবং পরেরটা দেখি আমরা। পরেরটা বলছে যে 20 মিটার উচ্চতায় বস্তুটিকে নিক্ষেপ করলে বস্তুটির কত সময় লাগবে সিতে পৌঁছাতে। মানে আমি যদি এখান থেকে বস্তুটাকে এখান থেকে আমি কি করি 20 মিটার উচ্চতায়, 20 মিটার উচ্চতায় যদি নিক্ষেপ করি, হ্যাঁ আমাকে 20 মিটার উচ্চতায় বলছে নিক্ষেপ করার জন্য, আমি যদি নিক্ষেপ করি তখন এই যে 20 মিটার অর্থাৎ সি বিন্দুতে পৌঁছাতে তার কতটুকু সময় লাগবে, আমাদেরকে প্রশ্ন করছে এইটা। তো আমরা দেখি এটা কিভাবে করা যায়। আসো তাহলে ভালো করে খেয়াল করো। তো 20 মিটার মানে আমাদের এখানে এইচ দেওয়া আছে 20 মিটার, আমাদের তো ইউ দেওয়া আছে 30.5 মিটার পার সেকেন্ড। আমরা জি জানি, এটা লেখা লাগবে না বারবার। তো সি বিন্দুতে পৌঁছানোর জন্য আর কি লাগবে আমাদের, আর কিছু আশা তো লাগতেছে না। তো তোমরা এগুলো ইউজ করে করতে পারবা। দেখি কতটুকু আনসার হবে, কি আনসার হতে পারে। সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ওকে, আমরা এইচ এর মানটা জানি, সেটা কত 20 মিটার। ইউ এর মানটা জানি 3.5 মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাইট। ওকে, তো দিলাম এখানে সবকিছু দেওয়া আছে সুন্দর করে। জাস্ট আমরা কি করব, টির মানটা সুন্দর করে বের করে ফেলবো এখান থেকে। তো এটা যদি বের করতে চাই তাহলে কত আসে, 20 ইকুয়াল টু 30.5 টি মাইনাস এটা যদি করি তাহলে 4.9, মানে 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 টি স্কোয়ার। কারণ ভাই এটা তো কি আসলে তো হচ্ছে না, সেটা মিল টার্ম করতে হবে, অবশ্যই মিল টার্ম করতে হবে। দেখি আমরা মিল টার্ম করে দেখি। 4.9 টি স্কোয়ার, এটাকে আমি দিকে নিয়ে আসছি আর কি, মাইনাস 30.5 টি প্লাস 20 ইকুয়াল টু 0। এখন কথা হলো ভাই অনেক ঝামেলা এই অঙ্ক। তোমরা যদি ক্যালকুলেটর করতে চাও এই অঙ্কগুলা খুবই ইজি ওয়েতে করতে পারবা, খুবই ইজি ওয়েতে। তো সাধারণত এই অঙ্কগুলো এভাবে করতে গেলে অনেক ঝামেলায় পড়বা। তার জন্য অল্টারনেটিভ ওয়ে হলো আমাদের ক্যালকুলেটর। আমাদের ক্যালকুলেটর কিছু হ্যাক্স আছে, এগুলো তোমরা দেখবা আই বাটনে দেওয়া থাকবে, ওইখান থেকে গিয়ে ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে আসবে কিভাবে তুমি এই অধ্যায়ের অঙ্কগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করে নিতে পারবা, সেটা আমরা ওইখানে দেখিয়ে দিয়েছি। তো তোমরা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আশা করি আমরা বুঝতে পারবো তখনই যে কীভাবে এই অঙ্কগুলো করা যাবে। তো দেখো তাহলে এটা কীভাবে করা যায়। এটা তো করতে গেলে অনেক ঝামেলায় পড়বা তুমি। এটাকে আমরা দ্বিপদীতে নিয়ে গেলাম, কিন্তু হচ্ছে না, কিন্তু দ্বিপদীতে নিয়ে গেলাম। প্লাস মাইনাস 30.5 b স্কোয়ার 30.5 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4.9 ইন্টু 20, খুবই ডিপলি চলে গেছে, ডিভাইড বাই 2 ইন্টু 4.9। দেখি এটা আমাদের আনসার কত আসে। দেখো আমাদের এখানে প্লাস মাইনাস দুটো আসছে, ঠিক আছে। আমরা যদি প্লাস দিয়ে করি তাহলে আমাদের টির মান আসে 5.47 সেকেন্ড, আর যদি আমরা নেগেটিভ দিয়ে করি তাহলে টির মান কত আসে আমরা দেখি। 0.74 সেকেন্ড। এই যে এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো এই ক্ষেত্রে তোমাদের সতর্ক থাকতে হবে যে এই ম্যাথগুলো কখন কোথায় আসে ঠিক নেই। এই জন্য আমাদের ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখবা কিভাবে এই ম্যাথগুলো তোমরা সলভ করবা। তো এই ক্ষেত্রে তোমাদের অনেক অনেক সহজ, মানে পাশে থাকার মতো অবস্থা হবে আর কি তখন আমাদের জন্য। তো এতটুকুই, দেখতে পাচ্ছ প্রতিটা ম্যাথ একটার সাথে আরেকটা কানেক্টেড, যার কারণে তোমাদেরকে হয়তো বা
অনেকগুলো ম্যাথ সলভ করা লাগবেও না, এটা করলে ইনাফ হয়ে যাবে। তো এটা যদি তোমরা নোট করে রাখতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলে তো খুব ভালো। আর যদি না বুঝতে পারো তাহলে আবার দেখো ভিডিওটা। আর কিছু কাইন্ডলি আমাদের ভিতরে প্রবলেম হয়েছে, বাইরের সাউন্ড বা আমার ম্যাথে হয়তো বা কিছু ক্যালকুলেটিং করে সবাই প্রবলেম হয়েছে অনেকগুলা। যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও, আর ক্ষমার চোখেই দেখো ভাই। আর আমি তো যেহেতু তোমাদেরকে ভালো কিছু দিতে চেষ্টা করতেছি, আমার পাশে থাকার চেষ্টা করো যাতে তোমরা আর ভালো কিছু তোমাদেরকে আমি দিতে পারি। ওকে, তাহলে আজকে এতটুকু। আজকে গাণিতিক ক্লাস সলভ করে দিলাম। পরের ক্লাস হচ্ছে তোমাদের ছোট্ট একটা ক্লাস নেব গ্রাফের উপরে, লেখচিত্রের উপরে, যে এই অধ্যায়ের লেখচিত্রগুলো থেকে প্রায় ভালো ম্যাথ আসে। তো এখান থেকে আমরা কিছু ভালো টুকটাক সলভ করব, ওগুলো করলে আমাদের এই অধ্যায় কমপ্লিট। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম। তো চলো দেখো, আমরা এখন আসছি আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্রগুলো আমরা দেখব। তো দেখো, এখানে আমি অলরেডি সূত্র 3টা লিখে রাখছি। ওকে, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে প্লিজ একটু বলে রাখিও যে ভাই এখানে কোথাও ভুল হয়েছে, একটু আমাদেরকে বোঝান। তাহলে আমি দরকার হলে আরেকটা ভিডিও ওইভাবে আনবো তোমাদের বোঝানোর জন্য এই টপিক নিয়ে। তাহলে দেখো, সূত্র 1, সূত্র 2, সূত্র 3 আমরা আগে দেখবো সূত্র 3টাতে কি বলা হয়েছে, দেন এগুলা নিয়ে আমরা কথা বলবো সামনে একটা চিত্রের মাধ্যমে। ওকে, তো প্রতিটা সূত্রের জন্য একটা উচ্চতা, সেটা কি এই উচ্চতা। ঠিক আছে, তো প্রতিটা ক্ষেত্রে সময়ের একটু ভিন্নতা আসতে পারে, হয়তো বা সময়টা থাকতে পারে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে সময়টা থাকতে পারে, সেটা কোনো ফিক্সডের কোনো বিষয় এখানে আমি দেখতেছি না। তো আশা করি বুঝতে পারবো যখন আমরা বুঝাবো। তাহলে আসো দেখো, সূত্র আগে কি বলা হয়েছে। সূত্র আগে বলা হয়েছে একটা স্থির অবস্থান থেকে, দেখো এখানে কিন্তু একটা, ধরো এটা আমি দাঁড়ায় আছি এখানে, হ্যাঁ স্থির অবস্থান আমি দাঁড়ায় আছি। তো স্থির অবস্থান থেকে উচ্চতাটা কি সেম, উচ্চতা আমি কি বলছি এইচ, অলওয়েজ এইচ থাকবে, সেটা সেম উচ্চতা, তার কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমি, আমার অবস্থানটা স্থির এবং আমার উচ্চতাটা কি ফিক্সড, একই উচ্চতা। আমাকে যদি এখান থেকে ফালাই দেওয়া হয়, এখানে যদি আমাকে ফালাই দিই নিচে, ঠিক আছে, কোনো বাধা নেই, মানে আমি যে একটা বাধা সৃষ্টি করে আসবো পড়বো, এখানে কোনো বাধা আমাকে দিচ্ছে না, আমাকে কেউ ঢিলা মারতেছে না, আমাকে কেউ বাতাস ফালাইতেছে না, আমি অটোমেটিক্যালি এখান থেকে পড়তেছি কোনো বাধা ছাড়া। ঠিক আছে, কোনো বাধা ছাড়া যখন আমি পড়তেছি, তখন বস্তুটা কি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। মানে ধরো টি সময় এইচ দূরত্ব আমি অতিক্রম করব। আমার কথা ক্লিয়ার নাকি? ধরো এখান থেকে আমাকে বিনা বাধায় ফালাই দিচ্ছে নিচে, হ্যাঁ, আমি বিনা বাধায়, হ্যাঁ কোনো বাধা ছাড়াই আমি চলে আসছি কোথায়, এই যে ধরো এখানে এই অবস্থানে আমি চলে আসছি, বিনা বাধায় আমি এই অবস্থানে পড়ে গেছি। এবং এটা কি হয়েছে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছি, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছি, তার মানে কি h ইকুয়াল টু টি। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের বিষয়টা দেখি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সূত্র 2। সূত্র 2তে বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে, হ্যাঁ আগের কথাই, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, হ্যাঁ বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়। এখন আগে যে সময়টা ছিল আমাদের, মানে সূত্র একে সময়টা ছিল নট ফিক্সড, নট ফিক্সড। ওকে, এটা কিন্তু সূত্র একের জন্য, হ্যাঁ ল 1। তো ল 1 এর জন্য, অর্থাৎ সূত্র একের জন্য আমার টিটা কিন্তু ফিক্সড ছিল না, টিটা ফিক্সড ছিল না, কিন্তু সূত্র 2 এ কিন্তু টিটা ফিক্সড। হ্যাঁ টিটা ফিক্সড কেমন, আমি কোন একটা অবস্থান থেকে বা স্থির অবস্থান থেকে একটা উচ্চতা নিয়ে যখন পড়বো বিনা বাধায়, সময়টা থাকবে কি নির্দিষ্ট, সময়টা থাকবে নির্দিষ্ট, এবং ওই সময়ের জন্য আমি একটা কি ব্যাগ উৎপন্ন করব, আমি কি উৎপন্ন করব, বি ব্যাগ উৎপন্ন। আমি এখান থেকে যখন এখানে পড়বো, তখন সময়টা থাকবে নির্দিষ্ট, আমি নির্দিষ্ট সময় নিয়ে আমি বি ব্যাগ উৎপন্ন করব। ওকে, মানে আমি পড়ে যাচ্ছি, কোনো বাধা ছাড়াই আমি পড়ে যেতেছি, এবং পড়ে গিয়ে আমি ওইখানে কি একটা সময়, নির্দিষ্ট সময় নিয়ে পড়তেছি, এটা মাথায় রাখবা কিন্তু, নির্দিষ্ট একটা সময় নিয়ে আমি কোথায় পড়তেছি, এখানে পড়তেছি, ওইখানে আমার কোনো বাধা নাই, কোনো বিপত্তি নেই, আমি কোনো বিনা বাধায় আমি পড়তেছি কোথায়, এই বিন্দুতে পড়তেছি, এবং এই বিন্দুতে যখন পড়বো তখন সময়টা থাকবে নির্দিষ্ট, যখন পড়বো তখন আমার একটা ব্যাগ উৎপন্ন হয়ে যাবে। টোটালি কথা হচ্ছে এটা, এবং সেটা কি সময়ের সমানুপাতিক হইতে হবে, মানে সময় যতটুকু হবে, ধরো আমি 5 মিনিট সময় নিয়ে আমি পড়তেছি, এটা কিন্তু ফিক্সড, আমার ব্যাগটাও হবে কি, ধরো ব্যাগটা হলো 45 না সরি, ধরো ব্যাগটা হলো 2.5 মিটার পার সেকেন্ড, সমানুপাতিক। ওকে, তো 5 মিনিটের জন্য যদি এত হয়, তাহলে 10 মিনিটের জন্য কত হবে, 10 মিনিটের জন্য 5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। আমার যদি 1 হয় সময়, ব্যাগ যদি 2 হয়, সময় যদি আবার 2 হয়, তাহলে ব্যাগ কত হবে 4। সময়ে কি
টোটালি 1 মিনিটের জন্য যদি 2 হয়, 2 মিনিটের জন্য কত 4 হবে, দ্বিগুণ। সমানুপাতিক। সমানুপাতিক কি তোমরা আসলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি যে সমান সময় বা এক নির্দিষ্ট সময়, সমান সময় না, নির্দিষ্ট সময়ে আমি যখন একটা উচ্চতা থেকে পড়বো, হ্যাঁ, উচ্চতাটা কিন্তু ফিক্সড, কিন্তু একই উচ্চতা থাকবে এবং অবস্থান থাকবে স্থির। এই দুইটা কিন্তু আমার একটা জিনিস মাথায় রাখবো তোমরা, এখানে উচ্চতাটা এবং উচ্চতা এবং অবস্থান এগুলো হচ্ছে ফিক্সড করা। এগুলো কি ফিক্সড করা? উচ্চতা হচ্ছে তোমার এজ আর অবস্থান হচ্ছে স্থির। ওকে, এই দুটো জিনিস কিন্তু ফিক্সড করা। তোমার উচ্চতা কিন্তু কত, এজ উচ্চতায় থাকবে অলওয়েজ, সূত্রের জন্য অলওয়েজ এজ উচ্চতায় থাকবে এবং অবস্থান থাকবে স্থির। হ্যাঁ, এই দুটা মাথায় রাখবা ভালো করে। এবং শুধু পরিবর্তন হবে কিসের, মাঝে মাঝে পরিবর্তন হইতে পারে তোমার সময়ের, মাঝে মাঝে পরিবর্তন হতে পারে ব্যাগের, এটাই শুধু কাজ, আর কিছু না। ওকে, তাহলে আমরা সূত্র দিয়ে কি জানছি, যতটুকু সময় নিয়ে সে পড়বে ততটুকু ব্যাগ সে উৎপন্ন করবে। মজা না সুন্দর কথা, যতটুকু সময় সে পড়বে ততটুকু ব্যাগ সে উৎপন্ন করবে। তার মানে কি, একটা আরেকটার জন্য কি মিলবন্ধন। সে যদি মরে যায় সেও মরে যাবে, সে যদি বাঁচে সেও বাঁচবে। তার মানে কি হলো, বি সমানুপাতিক টি। ওকে, খুবই সুন্দর একটা টপিক, আমরা সুন্দর করে বুঝলাম এই জিনিসটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরে যদি না বুঝে আবার ভিডিওটা দেখো, আবার রিপ্লাই করে দেখো, আবার বুঝবে ইনশাল্লাহ। আবার না বুঝলে আবার দেখো, 3 নম্বরে বুঝে যাবা ইনশাল্লাহ। সূত্র 3-এ দেখো, সূত্র 3-এ বলেছে আমাদের, সূত্র 3টা ভালো করে দেখি। সূত্র 3-এ কি বলতেছে? সূত্র 3-এ এটাই বলতেছে উচ্চতাটা সেম থাকবে, অবস্থানটা সেম থাকবে। তার মানে কি, এগুলো ফিক্স আমি বলছিলাম আগে থেকে, আগের কথা। ওকে, তাহলে দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায়, হ্যাঁ, বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা সে অতিক্রম করতেছে তা ওই সময়ের, ঠিক আছে, এই যে দেখো এখান থেকে সে পড়তেছে কিন্তু তার উচ্চতা কিন্তু সেম। তো ধরো এখানে আমি অলরেডি দিয়ে দিছি এই উচ্চতায়, তোমাদের প্রশ্নে বিভিন্ন উচ্চতা দেওয়া থাকতে পারে, 5 মিটার, 10 মিটার, 100 মিটার, 200 মিটার, মানে যেটা যেটা থাকে, ঠিক আছে। তো আমি বললাম যে ওই এত উচ্চতা না বলে আমি এইচ উচ্চতায় বললাম, ঠিক আছে। এইচ উচ্চতায় পড়বে একটা বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধা যখন পড়বে, তখন যতটুকু দূরত্ব সে অতিক্রম করবে সেটা তার সময়ের, যে সময়টা আছে না নির্দিষ্ট সময়, ওই সময়ের বর্গের সমানুপাতিক। আমার কথা বুঝছো? ধরো আমি আরেকটু সুন্দর উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝবে তোমরা। আমি বললাম যে সে এইচ উচ্চতায় পড়তেছে এবং এইচটার মান কত, এইচটার মান ধরো সে 5 মিটার উচ্চতায়, সে 5 মিটার উচ্চতা অতিক্রম করবে 2 সেকেন্ডে। কথার কথা, 5 মিটার দূরত্ব সে অতিক্রম করবে 2 সেকেন্ডে। তাহলে 10 মিটার দূরত্ব সে কতটুকু সময় অতিক্রম করবে, 2 স্কয়ার, মানে কত, 4। এই যে 5 এর জন্য যদি 2 হয়, 10 এর জন্য কত হবে, 4। কারণ কি, স্কয়ার, বর্গ। এ যত হবে তার মান হবে টি এর বর্গটা। আমার কথা ক্লিয়ার আশা করি তোমরা। ধরো আরেকটু বলি, আমি ধরো বললাম যে আমি 2 মিটার দূরত্ব আমি 2 মিটার উচ্চতা থেকে পড়ে যাব আমি, তখন আমি সময় অতিক্রম করব তোমার 3 মিনিট। কত মিনিট, আমি 2 মিটার দূরত্ব বা 2 মিটার উচ্চতা থেকে পড়বো কত মিনিট সময়, 3 মিনিট সময়। এখন যদি আমি বলি সূত্রটা যখন দেখাতে যাব, যখন আমি যদি বলি 4 মিটারের জন্য কতটুকু হবে, 4 মিটারের জন্য হবে 3 স্কয়ার, তার মানে কি 9 মিনিট। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে হয়েছে, ঠিক আছে। আমার মনে হয় এখানে কোনো হেজিটেশন থাকবে তোমাদের, আর যদি কোনো হেজিটেশন থাকে তাহলে তোমরা একটা জিনিস কাজ করতে পারো, আমার এই আই বাটনে একটা ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেটা হচ্ছে সমানুপাতিক কি, ব্যস্ত অনুপাতিক কি, এগুলো সম্বন্ধে আমি ওখানে আলোচনা করছি। তো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, সমানুপাতিক কি, ব্যস্ত অনুপাতিক কি। ওকে, তো এখান থেকে ক্লিয়ার হতে পারলে তোমরা এগুলো বুঝতে পারবে, না হলে কিন্তু এগুলো বুঝবে না। এটা কিন্তু সমানুপাতিক। আর যখন আমি বলবো ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক কিন্তু ধরো এইচ, এই যে 1/t, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সমানুপাতিকের উল্টাই হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তো তোমরা যারা ব্যস্তানুপাতিক, সমানুপাতিক এগুলো বুঝো না, আমার আই বাটনে তোমার ভিডিওর লিংক দেওয়া আছে, তো ওইখানে আই বাটনে ক্লিক করলে ভিডিও পেয়ে যাবা। ভিডিও ক্লিক করে তোমরা এই সমীকরণের বা
সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, এগুলো আমরা এখানে আরো বিস্তারিত ডিটেলস আলোচনা করছি। তো তোমরা এখানে দেখে আসতে পারো, দেখে আসে তোমরা এই ভিডিওটা আবার দেখো, কোনো সমস্যা নেই। তাহলে তখন সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, ওই ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝতে পারবা সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা এই সূত্র তিনটা বুঝতে পারছো। আমরা এখন যাব এই সূত্র তিনটা দিয়ে কিভাবে তোমরা সমীকরণ তৈরি করবা, ওটা আমরা দেখবো। চলো তাহলে আমরা ওই সমীকরণে ঝাঁপিয়ে পড়ি এবং চেষ্টা করবো আজকের মধ্যে শেষ করে দিতে ইনশাআল্লাহ। চলো তাহলে দেখা যাক কি করা যায়। তো ভাই লোক দেখো, আমরা অলরেডি চলে আসছি পরন্ত বস্তুর সমীকরণের জন্য। তো এইখানে আমরা জানবো পরন্ত বস্তুর সমীকরণগুলো কি কি আছে, সেগুলো জানবো এবং দেখবো। দেন ওইগুলো নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল সলভ করবো, অনেকগুলো ম্যাথমেটিক্স অনেকগুলো আছে। তো এখানে অনেকগুলো আমরা সূত্র পাবো, যেটা হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। এখান থেকে আমরা অনেকগুলো গাণিতিক প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে আমি সুন্দর করে কিন্তু একটা চিত্র আঁকছি তোমাদের বোঝানোর জন্য, এবং এই সাইড দিয়ে কিন্তু গতির সূত্রগুলো আমি একটু লিখে দিলাম। কারণ কি, এই যে সূত্রগুলা এগুলো কিন্তু গতির সূত্রের সাথে কি যুক্ত আকার, সংযুক্ত আকার আছে, শুধু কিছু ডিফারেন্ট টাইপের অনেকগুলো জিনিস ঢুকছে, যার কারণে এটা আসছে। তো দেখো প্রথম কথা হলো যে আমরা সব সময় মনে রাখবো, যখন কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিব বা নিচ থেকে উপরের দিকে আমরা ছুঁড়ে মারবো, তখন কিন্তু আর যে দূরত্ব এস, দূরত্ব না, ত্বরণ যে এ আছে সেটা আর কাজ করবে না। কথা ক্লিয়ার? তখন ত্বরণ এ আর কাজ করবে না, তখন কাজ করবে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। ঠিক আছে? কারণ তখন আমরা কি করব, অভিকর্ষজ বলের সাপেক্ষে আমরা কাজগুলো করব, যার কারণে আমাদের অভিকর্ষজ ত্বরণ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? কখন কাজ করতে হবে অভিকর্ষজ ত্বরণ নিয়ে? যখন কোনো বস্তুকে তুমি উপর থেকে নিচে ফালাবা, পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, এই দুইটা জিনিস নিয়ে তুমি কাজ করবা পড়ন্ত বস্তু সমীকরণ, এবং এই দুইটা জিনিস নিয়ে কাজ করবা তুমি অভিকর্ষজ ত্বরণের মানের ক্ষেত্রে। ওকে, তাহলে এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমাদের এর পরিবর্তে হবে জি। ওকে, এর পরিবর্তে হবে জি এবং এস এর পরিবর্তে হবে এইচ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, এর পরিবর্তে যেখানে গতির ক্ষেত্রে ছিল এ ত্বরণ, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেখানে এ হয়ে যাবে কি জি এবং এস হয়ে যাবে এইচ। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। আমরা তাহলে কিভাবে একটা সূত্রকে দেখবো বা একটা সূত্র তৈরি করব সেটা দেখি আজকে। ওকে, তাহলে তুমি দেখো একটা বস্তু আমি এই গাছের এই জায়গায় রাখছি, যখন তাকে আমি এখানে রাখছি তখন তার একটা ব্যাগ থাকবে না, অবশ্যই থাকবে, সেটা কি আদি ব্যাগ। এবং তখন যদি আমি তাকে ওই উপর থেকে নিচে ফেলে দিই, তাহলে এখানে একটা উচ্চতা নিয়ে তাকে ফেলাইতেছি, উচ্চতাটা কি, এইচ উচ্চতা। ওকে, এবং যখন সে নিচে পড়বে, একটা অবস্থানে সে পৌঁছে যাবে গা, তখন সেখানে সে একটা ব্যাগ উৎপন্ন করবে, আর সেই ব্যাগটা হচ্ছে শেষ ব্যাগ। আশা করি তোমরা সকল উপাদান নিয়ে বুঝে গেছো। আর এগুলোর যে একক মাত্রা, এগুলো হুবহু একবারে হুবহু গতির সূত্রগুলার একক এবং মাত্রার অবিকল। ওকে, কোনো চেঞ্জ নাই এখানে। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখন আমরা যাব সূত্রগুলো কিভাবে দেখা যায়। দেখো আমি আগে বলছি, কোন একটা বস্তুকে, ধরো এটা এ অবস্থান, এটা বি অবস্থান, কোন একটা বস্তুকে এ অবস্থান থেকে একটা ব্যাগ উৎপন্ন করে এইচ উচ্চতায় বি অবস্থানে যখন ফেলে দিব, তখন সূত্রটা কি আসতে পারে, সূত্রগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে বি, এই সূত্র সেম, এই সূত্র ভালো করে দেখা, কিন্তু এটা যে সূত্র সেম সূত্রগুলো আমি এখানে লিখবো, শুধু কিছু পরিবর্তন আসবে কোথায়, এই যে। ওকে, তাহলে দেখো বি বির মতো আছে, হ্যাঁ বি বির মতো আছে, ইউ ইউর মতো আছে। কি বলছিলাম, এখানে এ আছে, কি বসবে, জি, এই তো জি, এবং এটা হচ্ছে টি, যেমন সামনে বসবে বি ইকুয়াল টু ইউ প্লাস জেড জিটি। আশা করি তোমরা বুঝছো এই জিনিসটা। পরের জিনিসটা দেখো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, এখানে এ আছে, এর জন্য কি জি, এস এর জন্য কি, এস এর জন্য এইচ, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এখন পরটা যে এস, এস মানে কি এইচ, ঠিক আছে। তারপরে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ টি প্লাস হাফ এর পরিবর্তে কি বসবে জি, জি টি স্কোয়ার। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। শেষ, আমাদের এই সূত্রগুলো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর সূত্র। তো ভালো করে খেয়াল করো, এগুলা কিন্তু পড়ন্ত বস্তুর সূত্র, এগুলা কি পড়ন্ত বস্তুর সূত্র। তোমরা এগুলো বুঝতেই পারতেছো, এখানে ডিফিকাল্টের কিছু আর নাই। এটা কখন প্রযোজ্য হবে,
যখন কোনো বস্তুকে তুমি একটা উপরে থাকা অবস্থিত একটা বস্তুকে তুমি নিচে ধাক্কায় ফেলে দিবা, তখন এই সূত্রটা প্রযোজ্য হবে। এই সূত্রগুলো তখন আসবে। বা কোনো একটা উচ্চতা থেকে তুমি কোনো বস্তুকে ফালাইতেছো বা নিক্ষিপ্ত করতেছো, নিক্ষিপ্ত ক্ষেত্রে বস্তু আলাদা। আমাদের সূত্রগুলো আসলে বুঝতে পারছি এই পর্যন্ত। কোত্থেকে আসছে সূত্রগুলা, কিভাবে হয়েছে বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব যে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, কি বস্তু, পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন সূত্রগুলো আসতে পারে সেগুলো আমরা আজকে দেখব। ঠিক আছে, দেন আমাদের বেসিক ওখানে ক্লিয়ার হবে আশা করি ইনশাআল্লাহ। দেন আমরা যাব গাণিতিক। ওকে, তাহলে চলো আমরা যাই এখন পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর মধ্যে পার্থক্যটা কি ওটা দেখবো। চলো আসো। তো দেখো এখানে, আচ্ছা খেয়াল করো তোমরা, আমি পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু দুইটা টপিক নিয়ে আসছি। এই টপিক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক হেজিটেশন সৃষ্টি হয়, অনেক কি হেজিটেশন সৃষ্টি হয়, যেটা কি কখন পড়ন্ত বস্তু কখন নিক্ষিপ্ত বস্তু। আমি সমীকরণটা দিয়ে কিভাবে বুঝবো যেটা পড়ন্ত বস্তুর সূত্র ফেলাবো নাকি নিক্ষিপ্ত বস্তুর সূত্র আমি ফেলবো এখানে। ভাই এত কিছু তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু অনেক প্রেসারে পড়বা। এর থেকে বেটার কি আমরা সূত্রগুলো ভালো করে বুঝে নিই, কখন হবে সূত্রগুলো ইউজ করতে পারবো আমি সঠিকভাবে। ওটা বুঝতে পারলে আমাদের জন্য কোনো প্রবলেম ফেস করতে হবে না। তাহলে প্রথম ক্ষেত্রে খেয়াল করো, পড়ন্ত বস্তু আলোচনা করবো, তারপর নিক্ষিপ্ত বস্তু। তো পড়ন্ত বস্তু থেকে আমি নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলা তৈরি করব। পড়ন্ত বস্তু খেয়াল করো, তুমি ধরো একটা গাছ, সেটা এইচ উচ্চতায় আছে। একটা গাছ, সে এইচ উচ্চতায় তুমি একটা বস্তুকে রাখছো, একটা গাছের এইচ উচ্চতায় তুমি একটা বস্তুকে রাখছো। ওই বস্তুটাকে তুমি যখন এইচ উচ্চতায় নিচের দিকে ফেলে দিবা, কোথায় নিচের দিকে ফেলাই দিবা, তখন সেটা কি পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে নাকি কেন্দ্রের বিমুখে যাবে? অবশ্যই কেন্দ্রের দিকে। এই যে একটু ভালো করে খেয়াল করো, আমি এই কলমটাকে রাখলাম এভাবে, মার্কারটাকে ছেড়ে দিলাম, কোন দিকে গেছে? নিচের দিকে। তো এখানেও সেম অবস্থা কাজ করতেছে। এই যে বস্তুটা এম্পরের, সেটাকে আমি ছেড়ে দিয়েছি, সে চলে আসছে কোথায়? পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসছে। ঠিক আছে, যেটা অভিকর্ষীয় ত্বরণের দিকে নাকি বিপরীতে কে বলতে পারবা? অবশ্যই অভিকর্ষীয় ত্বরণ বা জি এর দিকে, জি এর দিকে। তো আমি যদি বলি ভাই তুমি আমার কাছে আসো, আমি তারে এদিকে টানতেছি, এদিকে টানতেছি, সে যদি আমার দিকে চলে আসে তাহলে তো ভালো, আমার শক্তি কম খরচ হইলো, বা আমি পজিটিভ সাইডে আসি, তাই না? সে যদি অন্য দিকে জায়গা, আমার বিপরীতে জায়গা, সে তো নেগেটিভ হবে। তার মানে কি জি এর দিকে মানে কি পজিটিভ। তাহলে এখানে যে চিহ্নগুলো দেখতেছো, জি এর মানটা হবে কি, আচ্ছা আরেকটা বলে দিই, জি এর মানটা হবে তখন পজিটিভ, জি এর মানটা হবে তখন পজিটিভ। তাহলে আমাদের পড়ানো বস্তু সূত্রগুলো আমি বুঝতে পারছি, একটু আগে বুঝেছি, এখনো বুঝতে পারতেছো কিভাবে আসছে। ওকে, তাহলে দেখো নিক্ষিপ্ত বস্তু, তুমি একটা অবস্থানে অবস্থিত আছো, ভূমিতে অবস্থান করতেছো। এখন সেখানে তোমার একটা বস্তু তোমার হাতে দিলাম আমি, এমন একটা বস্তু, সেটাকে তুমি একবারে ঢিল্লা মারলা, কি ঢিল্লা মারলা, যে একটা গাছে আম আছে, ওই আমটা কি করবা? ফালানোর জন্য। কারণ নিক্ষিপ্ত বস্তু তখনই তো কাজ করবে, তাই না? তুমি একটা বস্তুকে নিক্ষেপ করতেছো কোথায়? একটা আমের দিকে, একটা গাছের আমের দিকে। সেটা কত উচ্চতায়? সেটা হবে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়। এখন ভাই তোমার অভিকর্ষজ ত্বরণ কাজ করে কোন দিকে? তোমার জি এর, পৃথিবীর কেন্দ্রের দিকে না? পৃথিবীর কেন্দ্রের কোন দিকে? এদিকে। তুমি মারতেছো এর উল্টা দিকে। তুমি কি ঠিকই যেতেছো না উল্টে যেতেছো? উল্টে যেতেছো। তার মানে কি জি বলছে ভাই তুমি এদিকে আসো, কিন্তু তুমি বলতেছো না আমি ওই দিকে যাব। তার মানে কি হলো? জি এর মানটা নেগেটিভ, জি এর মান বিপরীত আছে, এই জন্য জি এর মান নেগেটিভ। তাহলে আমি যদি এখানে জি এর মানগুলো নেগেটিভ 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 বসাই দিই, তাহলে কি সূত্রের পরিবর্তন ঘটবে না? অবশ্যই ঘটবে। তাহলে দেখি সূত্রের পরিবর্তনগুলো কি আসতেছে। বি ইকুয়াল টু ইউ জিটি। তাহলে ভাই বলো তো জি এর মান কি নেগেটিভ না? এখানে এখানে জি এর মানটা পজিটিভ আছে, আমি যদি নেগেটিভ বসে দিই তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে না? সিম্পল, সেটাই সূত্র হয়ে গেছে। পরের সূত্রটা খেয়াল করো, জি এর মান মাইনাস, কিন্তু এটা মনে রাখবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, সরি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে 2gh টা সুন্দর করে বসাই দিলাম। জি যেহেতু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার 3 নাম্বারও সেম। এটা তো তোমরাই বুঝতে পারবা কি বলতে চাইতেছি এখানে। h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তো জির ক্ষেত্রে এই সূত্রটা সেম, এটাই থাকবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা অত লাগে না। এই তিনটা সূত্র মার্ক করা আর কি খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ভালো করে বুঝতে পারতেছো নিক্ষিপ্ত বস্তু কখন আর পড়ন্ত বস্তু কখন। এই নিয়ে যখন গাণিতিক করবো তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের বেসিকগুলো যেহেতু ক্লিয়ার হইতেছি আমরা এখানে, সেহেতু বেসিক যদি ক্লিয়ার থাকে, যে কোনো ম্যাথ আমি তোমাদেরকেই দিই না কেন তোমরা সলভ করতে পারবা খুবই সিম্পল ওয়েতে। সেটা সিম্পল ওয়েতে কীভাবে সলভ করবো সেটা আমরা গাণিতিকে দেখবো ইনশাল্লাহ। তো দেখো তাহলে আমরা বুঝতে পারলাম পড়ন্ত বস্তু কি এবং নিক্ষিপ্ত বস্তু কি, নিক্ষিপ্ত বস্তু কোথেকে আসছে, কেন নিক্ষিপ্ত বস্তু সূত্রটা আসছে, ওইটাও আমরা দেখছি।
কারণ তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, তখন যদি প্রশ্ন করি পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু এই দুইটা জিনিসের মধ্যে তোমার পার্থক্য কোথায়, পার্থক্য কোথায়? পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে জি অভিকর্ষজ ত্বরণ, জি অভিকর্ষজ ত্বরণে। হ্যাঁ অবশ্যই ভাই অভিকর্ষজ ত্বরণে। ভাই কিভাবে, ভাইয়া মাত্র তোমাদেরকে বুঝাইলাম যে কিভাবে অভিকর্ষজ ত্বরণ হলো। তোমার অভিকর্ষজ ত্বরণ কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে, বা পৃথিবীর কেন্দ্রের দিকে তখন তুমি বস্তুটাকে, তুমি বলতেছো আমার কাছে আয়, তুমিও আসতেছো আমার কাছে, তাহলে পজিটিভ। তুমি বলতেছো আমার কাছে আয়, কিন্তু তোমার কি বলতেছে, ও যাচ্ছে নাকি উল্টা দিকে, তো পজিটিভ কেমনে হইলো? দিকে বিপরীত গেলাম না। তো দিকের বিপরীত মানে কি, জি এর মানটা বিপরীত। তো জি এর মান কোনো কিছু বিপরীত মানে কি উল্টা, মাইনাস। এই জন্য জি এর মানটা মাইনাস, যেহেতু এখানে সবগুলা প্লাস হয়ে গেছে মাইনাসে। তাহলে নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তু ক্ষেত্রে আমাদের এতটুকু ক্লিয়ার যে কখন নিক্ষিপ্ত বস্তু আমরা ইউজ করব, কখন পড়ন্ত বস্তু ইউজ করব, দুটো জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে পড়ছি। ওকে, তাহলে এখন আমরা যাব পরের টপিক, সেটা হচ্ছে আজকের জন্য এতটুকু, বা আজকের এই ক্লাসটাতে এতটুকু। তোমরা পড়ন্ত বস্তুর ডিটেলস জানছো, তারপরে নিক্ষিপ্ত বস্তুর ডিটেলস জানছো। তো দুইটা সমীকরণ আমরা ক্লিয়ার করে দিলাম। পরের ক্লাস হচ্ছে আমাদের গাণিতিক। চলো তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম, পরের ক্লাসে দেখে আসো, গাণিতিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।